শফি, এ কার লাশ? আমার মেয়ে রূপালী। আনোয়ার ভাই, আমার মেয়ে যখন ম্যাট্রিক পরীক্ষা দিছিল তখন টাকা দিছেন আপনি, যখন ইন্টারমিডিয়েট দিছিল তখন টাকা দিছেন আপনি। আজ ওরা দাফন করতে হইব, আপনি টাকা না দিলে ওর কাপড়ের কাপড় আমি কিনতে পারুম না ভাই। ওরা ওরা আমার মায়েটারে বাঁচতে দিল না ভাই। কারা রূপালীকে হত্যা করেছে? কারা? ডন নেতা সিরাজের ছেলে। আমি নিজের চোখে দেখছি দণ্ডের লাশের পাশ থেকে উঠে যাইতে। পুলিশের কাছে যাওনি? গেছিলাম, কিন্তু সিরাজির বোনা দেখে পুলিশ কেস নেয় না। বলে ডন নাকি 3 দিন ধরে কিসেন্ট হাসপাতালে ভর্তি। সব মিশে কথা আনোয়ার ভাই। আমি আমার রূপালীর খুনের বিচার চাই, বিচার চাই। হারামজাদা, একটা নিষ্পাপ মেয়েকে খুন করে হাসপাতালে ভর্তি হয়ে আঙ্গুর আপেল কলা খাচ্ছিস? কি ভেবেছিস তুই? তোকে কেউ কিছু বলবে না? আরে আরে পুলিশ তোর বাবার টাকার কাছে বিক্রি হয়ে যেতে পারে, কিন্তু এই এলাকার বিবেক, এই এলাকার রক্ষক আনোয়ার আজও বেঁচে আছে। গরিবের উপর কোনো অত্যাচার সে হতে দেবে না। আজ তোর বিচার করবে মেহনতি মানুষেরা, যাদের ঘরের ইজ্জতে তুই হাত দিয়েছিস। আরে আয় আমার সাথে। আমি আর ভুল করবো না, আমি শেষবারের মতো একটা সুযোগ দিন। ওর বিচার করবো আজ। চল। আইসব, এই যে তোমাদের আসামি, আজ ওকে এমন শিক্ষা দেবে যেন ভবিষ্যতে আর কোনো রূপালীকে এমন বড় লোকের সন্তানের ভোগের পণ্য হতে না হয়। এই সবাই মারো ওকে। ডন, আমার ডন, আমার আব্বু। কারা তোকে মেরেছে ডন? কারা কারা আমার বুক থেকে তোকে কেড়ে নিয়েছে? কারা? আপনার প্রতিদ্বন্দ্বী আনোয়ার। সমাজের মানুষেরা যাকে বিচারক মনে করে। তোর বিচার আমি করব, তোকে আমি শেষ করে দেব। আমার সন্তানের কবর হওয়ার আগে পৃথিবীর বুক থেকে আমি তোর বংশ নির্বংশ করে দেব আনোয়ার। মোল্লা, হুকুম করুন নেতা। যা কন্যা বাচ্চুরে খবর দে। ফুলি, 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 কোথায় গেলি রে ফুলি? ফুলি, সবাইকে মেরে ফেলবো। আমার বাচ্চা দুটোকে মেরো না, আমাকে মারো, আমাকে মেরে ফেলো। না না, আমার মাকে মেরো না, আমাকে মারো, আমার মাকে বাঁচতে দাও। চাচু, আমার মাকে মেরো না, আমার ভাইয়াকে মেরো না, আমাকে মারো, আমাকে মারো, প্লিজ চাচু, প্লিজ মেরো না, আমাকে মারো, আমাকে মারো, আমার আম্মুকে মেরো না, আমার ভাইয়াকে মেরো না, আমাকে মারো। আমি না,
পয়সার জন্য আমি তোমার চিকিৎসা করাতে পারলাম না, আমাকে তুমি ক্ষমা করে দিও। আব্বু, তুমি কেন ডাক্তার আনোনি? তুমি আমার মাকে মেরেছো। আমাকে মারো, আমাকে মারো। আমি আমার মায়ের সাথে যাব, মায়ের সাথে যাব। প্লিজ চাচু। ওঠো না, আমি তোদের মারবো না মা, আমি তোদের কাউকে মারবো না। ওরা যদি জানতে পারে তোমরা বেঁচে আছো তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। ওরা কারা? তা জেনে কোনো লাভ নেই বোন। কিন্তু আমার স্বামী। মরা লাশ নিয়ে চিন্তা না করে যারা বেঁচে আছে তাদের নিয়ে এই মুহূর্তে তুমি পালিয়ে যাও। আমি বলে দেব তোমাদের কেউ মেরে ফেলেছি। যাও যাও। কথা বলার সময় নেই বোন, পেছনের দরজা দিয়ে ওদের নিয়ে পালিয়ে যাও। যাও তাড়াতাড়ি যাও। বাবা, আশা করি এই 1 লাখ টাকা তোমার মুখ বন্ধ রাখার জন্য যথেষ্ট। আর যদি মুখ খোলো তাহলে মনে রেখো এই খুনের পেছনে আমার হাত থাকলেও খুনগুলো করেছো তুমি। বাচ্চু খুনি হলেও বেঈমান না। গুড, ভেরি গুড। ভালো থেকো, আসি। খুদা হাফেজ। কি জিনিস লতিফ? জি কি রে, মালটা নতুন নাকি? ওস্তাদ আজকে কাজে যোগ দিতে। তাইলে রাইতেই যোগাযোগের ব্যবস্থা করে দে। মরদ যখন লগে নাই তখন সব ব্যবস্থা হয়ে যাইব। ভাইয়া, কি হয়েছে ভাইয়া? হাতটা কেটে গেছে রে। তাই তো, অনেকখানি কেটে গেছে। হ্যাঁ, কি জামাটা ছিঁড়ে ফেললি? তাতে কি, তুই বড় হয়ে আমাকে আরেকটা কিনে দিবি। ঠিক আছে, বাজারের সবচেয়ে সুন্দর জামাটা আমি তোকেই কিনে দেবো। তুই শুধু দোয়া করিস আমি যেন বড় হয়ে অনেক টাকা কামাতে পারি। হ্যালো, তোমার নাম কি? কুলসুম। কুলসুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবেন? আরে দাঁড়াও দাঁড়াও, টাকা পয়সা তো হাতের ময়লা। মিল মহব্বত বলে একটা কথা আছে না? বড় সাহেব তোমার সালাম দিছে, তোমার কাজে সে খুব খুশি হয়েছে। কোথায় বড় সাহেব? আসো আমার সাথে আসো। চল বাবা। আচ্ছা মা। এদেরকে এখানে রাখো, তোমরা এখানে বসো। ঠিক আছে, আমার সাথে বস। বসো, চলো। এখন আসছে না কেন? আসো আসো আসো, এই যে বস নিয়ে এসছি। আরে আসো আসো, বসো। এই তুই বাইরে পাহারা দে, কাউরে ভিতরে আইতে দিবি না। কেন ভিতরে আসতে দেবে না কেন? ভিতরে শুধু তুমি আর আমি থাকুম, নাচুম গামু ফুর্তি করুম। কি হলো লতিফ, গেলি না? আমি ফুর্তি করতে আসিনি, আমার ছেলে মেয়ে না খেয়ে আছে। টাকাটা পেলে ওদেরকে আমি খাবার কিনে খেতে দেবো। আরে তুমি কোনো চিন্তা করো না লতিফ, পোলাপান দূরে খাওয়ানোর ব্যবস্থা কর। যা। আচ্ছা। আরে তুমি কই যাও? গায়ে হাত দিচ্ছেন কেন? কাছে আয়, কাছে আয়, তোর সুখ দে, আরো সুখ দিমু।
খবরদার খবরদার, আমার কাছে আসার চেষ্টা করলে আমি চিৎকার করবো। কোনো লাভ নাই, আমার বাড়ি আমার ঘর, সব আমার লোকজন, তুই চিল্লাইলে কেউ আইব না। আমারে খুশি করে দে, আমি তোরে সোনা দিয়ে মোড়াইয়া দিমু, তোর পোলাপানের খাওয়ানোর অভাব আর হইব না। নিজের ইজ্জত বিক্রি করে আমি আমার সন্তানদের খাওয়াতে চাই না, চাই না তো বাপের টাকা। আরে আপসের রং দিবি না, তন্ত্র করে নিতে হইব। ওই ওই লতিফ মাইরা হারাইছে, তোরা কে কই আসো? তাড়াতাড়ি আয়। ওকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। স্যার আমি তাহলে আসি স্যার। এসো, এখন তোমার আর কোনো ভয় নেই, তুমি সম্পূর্ণ সুস্থ। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তুমি এভাবে দৌড়চ্ছিলে কেন? কে তুমি? আমি এক অভাগিনী বাবা, যার এই দুনিয়াতে কেউ নেই। সন্ত্রাসীরা আমার স্বামীকে খুন করেছে, আমার ইজ্জত বাঁচাতে গিয়ে আমি আমার সন্তানকে হারিয়ে ফেলেছি। আমি জানি না বাবা ওরা আমার সন্তানকে কি করেছে। যার কেউ নেই তার আল্লাহ আছে, কেঁদো না মা, কাঁদলে তো তোমার ছেলে আর ফিরে আসবে না। কে জানে তোমার ছেলে বেঁচে আছে না মরে গেছে। না না, এমন কথা বলবেন না, আমার বিশ্বাস আমার ছেলে নিশ্চয়ই বেঁচে আছে, বেঁচে আছে। আপনজনের কাছে কেউ কখনো মরে না। এই আমাকে দেখো, আমি ডাক্তার হয়েছিলাম মানুষের সেবা করার জন্য। আমার স্ত্রী বলতো মানুষের সেবাই ডাক্তারের পবিত্র কর্তব্য। আমার একমাত্র মেয়ে আয়না যখন ছিল, আমি তখন দেশের বাইরে ছিলাম। ফিরে এসে শুনলাম ওরা আর বেঁচে নেই। কি হয়েছিল? কার অ্যাক্সিডেন্ট। কিন্তু কিন্তু জানো, আমার কাছে আজও ওরা বেঁচে আছে, আর তাই আমিও বেঁচে আছি। তবু যে যাবার সে তো চলে গেছে। মা এখন যে বেঁচে আছে তাকে নিয়েই ভাবো। মারে, এই বৃদ্ধ বাবাকে তুমি যদি অনুমতি দাও, তাহলে আজ থেকে আমার এই নানুকে আমি আয়না বলে ডাকবো। আর হ্যাঁ, তোমরা আমার কাছেই থাকবে। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি ডাকাত, ডাকাত সর্দার শহীদুল্লাহ। লোকে আমাকে শুধু ডাকাত বলেই জানে, কিন্তু বিশ্বাস করো, আমি কোনো অন্যায় করি না, আর অন্যায় ভাবে ডাকাতিও করি না। আমি শুধু তাদের ঘরেই ডাকাতি করি যারা গরিব অসহায় মানুষের উপর নির্যাতন করে, অবৈধভাবে টাকার পাহাড় করতে চায়। আমি জানি তুমি একজনকে খুন করে ফেরারি, পুলিশ তোমার পেছনে। তোমাকে ধরতে পারলে হয় তোমার ফাঁসি, নয়তো ওই লোকগুলোর হাতে তোমার মৃত্যু। তোমার বাঁচার কোনো উপায় নেই আর। কিন্তু আমি তোমাকে বাঁচাতে পারি, আর তুমি চাইলে আমি তোমাকে আশ্রয় দিতে পারি। ভাবছো আমি তোমাকে আশ্রয় দেব কেন? তাহলে শোনো, আমার অবস্থা তোমার মতোই হয়েছিল। এই সমাজের খারাপ মানুষগুলো আমাকে সমাজে ভালোভাবে বাঁচতে দেয়নি। ওরা আমার পরিবারের সবাইকে মেরে ফেলেছে। কি অপরাধ ছিল জানো?
আমার বাবা স্কুল মাস্টার ইকরামুল্লাহ জীবনে কখনো অন্যায় করেননি, অসৎ পথে চলেননি, কিন্তু তাকে দিয়েই আমাদের এলাকার এমপি মাসুদ স্কুলের অবৈধ বিল পাশ করাতে চেয়েছিল, কিন্তু আমার বাবা তাতে রাজি হননি। এটাই ছিল তার অপরাধ, আর তা শোধ দিতে হয়েছিল আমার পরিবারের সবার জীবন দিয়ে, আর আমাকে হতে হয়েছে ডাকাত। শুধু আমি একা নই, এই যে দেখো আমার সাথীদের, ওরাও তোমার মতোই কোনো না কোনো অত্যাচার, জুলুম আর নির্যাতনের শিকার। নিজেদের বাঁচাতে ওরা বাধ্য হয়েছে নিজের হাতে অস্ত্র তুলে নিতে। তোমাকেও তাই করতে হবে। তুমি যদি তোমার প্রতিশোধ নিতে চাও, অন্যায় আর জুলুমবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাও, তাহলে তোমাকেও হাতে অস্ত্র তুলে নিতে হবে। সিদ্ধান্ত এখন তোমার হাতে। একদিকে তোমার মৃত্যু, অন্যদিকে হাতিয়ার। বলো, তুমি বাঁচতে চাও নাকি মৃত্যু চাও? আমি বাঁচতে চাই। একে চিনিস? তুই চিনিস? আর কতদিন তুই আমার মায়ের গহনাগুলো নিয়ে লুকিয়ে থাকবি? কতদিন? আজ না হোক কাল আমি তোকে ঠিকই খুঁজে বের করব। তোর কাছ থেকে আমি উদ্ধার করব আমার মায়ের গহনাগুলো। না, আমি বিশ্বাস করি না। সুমন আমার সাথে বেইমানি করতে পারে না। তুই মিথ্যে বলছিস আরজু। না চাচা যান, আমি নিজের চোখে দেখে এসেছি। সুমন হিরোইনের চালান পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। খুব খারাপ কাজ করেছে, খুব খারাপ। ওই সুমন জানে না সাইমনের পথে কাটা হয়ে কেউ বাঁচতে পারেনি, আর সুমনও বাঁচতে পারবে না। সুমনের শাস্তি হবে, সুমনের শাস্তি হবে, সুমনের শাস্তি হবে মৃত্যুদণ্ড। পার্টনার,
আমার বিচারের রায় আমি ঘোষণা করেছি। এখন তুমি তোমার অ্যাকশন শুরু করো। না পার্টনার, সামান্য কয়টা টাকার জন্য ওই পোলাটারে শাস্তি দিয়ে কোনো লাভ নাই। পোলাটা যখন ভালো হইতে চায় ওরা ভালো হইতে দাও। কও কি পার্টনার? না, তোমার ভিতর হঠাৎ করে আবার দরদ উঠলো, ব্যাপারটা কি? তুমি তো জানোই পার্টনার, মশামাইরা অহনার আমি মজা পাই না। তোমার রায় তো আমার কার্যকর করতেই হবে। আরজু, জি বাবজান। আসো আসো বাবজান, আসো। তোমার না একটা সবক আছে, কও দেহি। হ বাবজান, বাঁচলে গাজী, মরলে শহীদ। আমি ওরে শহীদ করে ফেলাম। এই জন্যই তো তুমি আমার বাবসা। ল, মালটা খাও, আর ঠান্ডা মাথায় সুমন রে ভিসাটা দিয়া দাও। কি বলছো সুমন? 3 কোটি টাকার হেরোইন? হ্যাঁ রত্না, চাকরি নেবার আগেও আমি জানতাম না যে এটাই ওদের প্রধান ব্যবসা। আমাকে মাল দিয়ে যখন চিটাগাং পাঠিয়েছিল তখন ব্যাগের ভিতরটা দেখে আমার সন্দেহ হয়েছিল। সরাসরি থানায় গিয়ে যখন পরীক্ষা করে দেখলাম আমার সন্দেহ সত্য প্রমাণিত হলো। পুরো ব্যাগ ভর্তি ছিল হেরোইন, যার মূল্য প্রায় 3 কোটি টাকা। কিন্তু সুমন, যাদের হয়ে তুমি কাজ করতে তারা কি তোমাকে ছেড়ে দেবে? এত কোটি টাকার ক্ষতি কি তারা মেনে নেবে? যদি ওরা তোমার কোনো ক্ষতি করতে চায়? পারবে না। তুমি যদি আমার পাশে থাকো, আমার হাত ধরে দাঁড়াও, তাহলে আমি পৃথিবীর সমস্ত বিপদের মোকাবেলা করতে পারবো। কি দাঁড়াবে না? দাঁড়াবো সুমন। তোমার হাত ধরে যদি আমাকে মৃত্যুর মুখোমুখি হতে হয় তবু আমি কেয়ার করি না। আমি তোমাকেই ভালোবাসি সুমন। আমার মতো একজন এতিম, অসহায়, দুনিয়াতে যার কেউ নেই, এমন একজন দরিদ্র ছেলের সঙ্গে তোমার মতো কোটিপতি বাবার একমাত্র মেয়ের সম্পর্ক, তোমার বাবা কি মেনে নেবেন? না মানলেও তুমি চাইলে আমি আমার আভিজাত্য, প্রতিপত্তি সবকিছু ছেড়ে তোমার হাত ধরে সারা জীবন কাটিয়ে দিতে পারবো। রত্না। হ্যাঁ সুমন। কিছু মনে করিস না, তোরে আমার ইন্তেকাল করাতেই হইব। আজ একটা কথা মনে রাখিস, এ জীবন সত্য আর ন্যায়ের জীবন। যে কখনো সত্য আর অন্যায়ের কাছে মাথা নত করে না, তোরা আমার কিছুই করতে পারবি না। পারবো এবং করব। বাঁচলে গাজী, মরলে শহীদ। সর্দার হীরা, তোদের মতো জালেমদের দুশ্মন। হীরা, ওকে আমার খুন করতেই হইব। বাধা দিলে তোকেও খুন করবো।
কে তুমি? সুমন। ওরা তোমাকে মারতে চায় কেন? চাকরির কথা বলে ওরা আমাকে দিয়ে হেরোইন পাচারের কাজ করাতে চেয়েছিল, কিন্তু আমি ওদের কথা না শুনে উল্টো পুলিশের কাছে ওদের বিরুদ্ধে কমপ্লেন করেছিলাম। আর তাই তারা আমার উপর ক্ষুব্ধ হয়ে আমাকে খুন করতে চেয়েছিল। আপনি ফেরেশতার মতো এসে আমাকে না বাঁচালে হয়তো আমাকে মেরেই ফেলতো। আপনাকে অনেক ধন্যবাদ। না না, ধন্যবাদ দিতে হবে না। অসহায় মানুষকে বিপদে সাহায্য করা প্রত্যেকটি মানুষের দায়িত্ব। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। সত্যি এতদিন শুধু মানুষের মুখে আপনার কথাই শুনেছি, আজ নিজের চোখে দেখলাম আপনি মানুষ না, ফেরেশতা। চলো, তোমার অনেক রক্তক্ষরণ হয়েছে, তোমাকে হাসপাতালে নিতে হবে। চলো। চলুন। শুনুন, এই মানি ব্যাগ আপনার? হ্যাঁ আমার। এই ছবি আপনার মানি ব্যাগে কেন? উনি আপনার কে হয়? তুমি চেনো ওকে? চিনব না মানে? ওর নাম সাইমন খান। ওই তো আমাকে খুন করার জন্য লোক পাঠিয়েছিল। কিন্তু আপনি ওকে চিনেন কি করে? ওকে শুধু চিনি না, গত 14টা বছর আমি ওকে খুঁজে বেড়াচ্ছি। এখন ওর ঠিকানাটা আমার প্রয়োজন। ওর ঠিকানা আমি জানি। ওকে পাওয়া যাবে টেরি অ্যান্ডারসনের সুইমিং পুলে। সাইমন! চিনতে পারছিস তো সাইমন? এই হীরা সেই হীরা যার চোখের সামনে আজ থেকে 14 বছর আগে ছিনতাই করেছিল তার মায়ের গহনা। এই হীরা সেই হীরা যে তোদের বাধা দিয়েছিল বলে দুজনে মিলে যাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলি, যার চোখের পানিতে তোদের মন গলেনি। আমি সেই হীরা। 14 বছর পর আমি তোদের খুঁজে পেয়েছি। বল, আমার মায়ের গহনাগুলো কোথায়? বল, গহনাগুলো কোথায়? কিছু করিনি। তোর মায়ের গহনাগুলো ছিনতাইয়ের পর আমাদের কপাল ফিরে গিয়েছিল, তাই ওগুলো আর নষ্ট করিনি। সব আমার আলমারিতে আছে। চল। না, এর ভেতরে তোমার মায়ের গহনা আছে, তার সাথে সোনা দানা টাকা পয়সা অনেক আছে। সব তুমি নিয়ে যাও বাবা। আমাকে তুমি মাফ করে দাও, মাফ করে দাও। মনে পড়ে সাইমন, আজ থেকে 14 বছর আগে তুই আমাকে এইভাবে তুলে ছুঁড়ে ফেলে দিয়েছিলি। না, মাফ করে দাও বাবা। ষোলো আনা হবে প্রেম দুটি মনে আজ।
দুটি মনে আজ, রেখো না তো কোনো ভয় মনে কোনো লাজ। 16 আনা হবে প্রেমে দুটি মনে আজ, রেখো না তো কোনো ভয় মনে কোনো লাজ। প্রেমেরই খেলায় আমি হব রংবাজ, প্রেমেরই খেলায় আমি হব রংবাজ। চোখ দুটো মিষ্টি, ঠোঁট দুটো লাল, যত দেখি হয়ে যাই তত বেসামাল। প্রেম ভরা দৃষ্টি নিয়ে যত চাও, তত যেন হৃদয়ে ঝড় তুলে যাও। করবো এসো তোমাকে আপন, 16 আনা হবে প্রেম দুটি মনে আজ, রেখো না তো কোনো ভয় মনে কোনো লাজ। 16 আনা হবে প্রেমে দুটি মনে আজ, রেখো না তো কোনো ভয় মনে কোনো লাজ। প্রেমেরই খেলায় তুমি হবে রংবাজ, এই প্রেমেরই খেলায় তুমি হবে রংবাজ। চাই বুকে রাখতে লুকিয়ে তোমায়, তুমি কাছে আসলে কি যে হয়ে যায়। চাই আমি থাকতে হৃদয়ে তোমার, ওইখানে পারবে না কেউ যেতে আর। করবো এসো তোমাকে গোপন, 16 আনা হবে প্রেমে দুটি মনে আজ, রেখো না তো কোনো ভয় মনে কোনো লাজ। এই 16 আনা হবে প্রেম দুটি মনে আজ, রেখো না তো কোনো ভয় মনে কোনো লাজ। প্রেমেরই খেলায় আমি হব রংবাজ, প্রেমেরই খেলায় আমি হব রংবাজ। প্রেমেরই খেলায় তুমি হবে রংবাজ, হ্যাঁ প্রেমেরই খেলায় তুমি হবে রংবাজ। কেমন ভালো আছেন? ভালো আছে, আল্লাহ আপনার ভালো করুক। সুমন চল চলো। আকবর আমার ভাই, তোমার ভাই আকবর ভাই, আকবর ভাই আকবর আলী ভাইকে হারিকেন মার্কায় ভোট দিন। আমার ভাই, তোমার ভাই আকবর ভাই, আকবর ভাই আকবর ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আকবর ভাইকে, আকবর ভাইকে হারিকেন মার্কায় ভোট দিন। আমার ভাই, তোমার ভাই। ভাই ভাই তোমরা কারা? আমার কাছে কি চাও? আমি কি করছি? তুমি তুমি কে? চিনতে পারিসনি? আমি সেই সন্তান যার মাকে আজ থেকে 14 বছর আগে তুই ধর্ষণ করতে গিয়েছিলি। তুই? হ্যাঁ, আমি, যে তোর পার্টনারকে খুন করেছিল। আর আজ আমি খুন করবো তোকে। আমাকে মেরো না, আমার ভুল হয়ে গেছে, আমাকে বাঁচতে দাও। কেউ তোকে বাঁচাতে আসবে না, কেউ না।
তরু পুলিশ আসছে চল आया ये तो लुट के गएगा आइए दिया ওই যে বিয়ে বাড়ি গেল কই মামি আপনাদের মনে কি দয়া মায়া নেই? এমন একটা যুবতী মেয়ের বিয়ে দিতেছে ওই বুড়ার সাথে। বর পক্ষের লোকজন শুনতে পেলে বলবেটা কি? হ্যাঁ বলবেটা কি? মামি আমার গলা টিপে মেরে ফেলো, তবু ওই বেতের হাতে আমাকে তুলে দিও না। বিয়ের সময় এমন অনেক কান্নাকাটি আমরাও করেছি। কিরে বয়সটা একটু কম মনে হচ্ছে না? হ্যাঁ একেবারে কচি ছোড়া। নে নে তাড়াতাড়ি পড়া। একেবারে দিলীপ কুমার। খবরদার কেউ এক পা নড়লে গুলি করে দেব। এই সবাই যার যার কাপড় খুলে ফেলো। ভালো বলছি। খুলছি 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 খুলছি। কি হলো? আপনি যান, সবকিছু রেডি করুন, নয়তো দেরি হয়ে যাবে। আরে না না দেরি হবে না, কোণে প্রায় সাজানো হয়ে গেছে, এখনই বিয়ের কাজ শুরু করব। আপনারা কেউ জায়গাতে লড়বেন না এবং ভয় পাইবেন না। আমরা একজন ক্রিমিনাল দরবার আইছি। আমার বাড়িতে আসামি? ইয়েস। এই চারিদিক তল্লাশি করে দেখ। ইয়েস স্যার। শুনুন, ওদের কাজ ওরা করুক, আপনি বরকে নিয়ে আসুন। আচ্ছা ওই তো বর এসে গেছে। এই দেখ ওই তো বর। দেখি এসো এসো, এইখানে বসো। চৌধুরী গেল। আরে আরে করছেন কি দারোগা সাহেব? কবুলের আগে বরের চেহারা দেখা অলক্ষণে ব্যাপার, জানেন না নাকি? তাইলে তাড়াতাড়ি কবুল পড়ান। চলুন কাজী সাহেব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এ যেন বেহেশতের হুর পরি। পাত্রের নাম ঠিকানা বলুন। মরহুম আনোয়ার চৌধুরীর পুত্র হীরা চৌধুরী। হ্যাঁ এটাই পাত্রের আসল নাম। দিন শুরু করুন। ইয়ে মানে এখন শুরু করুন কাজী সাহেব। মরহুম আনোয়ার চৌধুরী একমাত্র সন্তান হীরা চৌধুরীর সাথে মরহুম নাজির আহমেদের কন্যা মোসাম্মদ কাজল বেগমের বিয়েতে আপনি রাজি আছেন কিনা বলুন। কবুল? ভাবি বলুন কবুল। আরে ভাবি বলুন না কবুল। আপনি ঠকবেন না ভাবি। বল বল কাজল বল।
একবার বলুন কবুল। বলুন বলুন কবুল। বলুন আলহামদুলিল্লাহ। কবুল কবুল। অফিসার, আমি চাই না বিয়ের আসরে আপনার স্ত্রী বিধবা হোক। বাঁচতে চাইলে আপনার লোকদেরকে অস্ত্র ফেলে দিতে বলুন। অফিসার, ঢাকার সর্দার হীরার ধৈর্যের পরীক্ষা নেবার চেষ্টা করবেন না। ওদের আসুন, বলুন। এই অস্ত্র ফালা দে, ভালো না। কেউ ঘাপলা করলে খেলা ফাইনাল করে দেবো। সর্দার, এই চল, ঠিক আছে। হীরা, মনে করিস না এই যাত্রা বাইচা গেছ, তোর লগে আবার দেখা হইব। ওই আয় আমার লগে। মামা, বিয়ে আমার একবার হয়ে গেছে। স্বামী আমাকে তালাক না দেয়া পর্যন্ত আমার পক্ষে দ্বিতীয় বিয়ে সম্ভব নয়। আমি যাই মামা। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস কাজল? কাজী সাহেব, এ বিয়ে হয়নি, আপনাকে আবার বিয়ে পড়াতে হবে। না, বিয়ে আমার হয়ে গেছে বললেই হলো। বুড়ো মেম্বার 2 লক্ষ টাকা দিয়েছে, তোকে ওর সঙ্গে বিয়ে দেবই দেব। বস বস এখানে, বস। পৌঁছাতে হবে। গেল কোথায়? গেল কোথায়? কাজল তো চলে গেল, এখন আমাদের কি হবে? ওই বুড়ো মেম্বারের টাকা তো এখন ফেরত দিতে হবে। সওদাগর ভাই, এখানে 7 লাখ টাকা আছে। মাত্র 7 লাখ? কিরে বিয়ারি, তুই কি আমারে ধনে মানে সব দিক দিয়ে মারতে চাস? জানোস না আমারে মাসে মাসে কত টাকা উপরে পাঠাইতে হয়, কতজনকে মাসোহারা দিতে হয়? সবকিছু চাই নাও, প্রতি মাসে মাসে টাকা কমায় দিতেছস কেন? আমি কি করব? সিডি, ইন্টারনেট কত কি বের হয়েছে আজকাল। লোকজন তো সারাদিন ওগুলো নিয়ে ব্যস্ত থাকে, পাড়ায় তো খুব একটা আসে না। আর মেয়েগুলো হয়েছে 1 নম্বর শিয়াদ, বদনাম নিতে চায় না। ফ্ল্যাট বাড়ি ভাড়া নিয়ে দিব্যি ব্যবসা করছে। ফরানে কিন্তু আমার টাকা চাই, টাকা। প্রতি মাসে অন্তত 1 কোটি টাকা আমারে দেবে। আর নতুন ফুল যারে পাবি তার চুইলাই না আমার বেডরুমে সাজিয়ে দিবি। নতুন ফুল না এলে কোত্থেকে দেব? নতুন ফুল তুমি পাবে না বিহারি, নতুন ফুল বাতাসে উড়ে আসে। সওদাগর ভাই, এই যে আপনার জন্য নতুন ফুল নিয়ে এলাম। বিউটিফুল, আই লাইক ইট। ডেঞ্জা, কোথায় পেলি এই নতুন আইটেম? মালের ট্রাকের পিছনে লুকিয়ে ছিল, মনে হয় পুলিশের স্পাই। পুলিশের স্পাই মানে? এমন সুন্দরে আবার স্পাই হয় নাকি? কি গো শোনা, নাম কি তোমার? কাজল। বাহ, পরনে বিয়ের শাড়ি, হাতে মেহেদি। বিয়ের আসর থেকে পালিয়েছো বুঝি? জি, জোর করে আমাকে বিয়ে দেওয়া হচ্ছিল। আরে, তোমার মতো মেয়ের সাথে জোরাজোরি মোটেও ঠিক না।
এই চেঞ্জা, ওকে আমার খাস কামড়াই নিয়ে যা। না, আমাকে ছেড়ে দিন। বোকা মেয়ে, এলাকাটা বাজে এলাকা। এইখানে যে মেয়ে একবার আসে সেই মেয়েকে সমাজ আর গ্রহণ করে না। ফুলের মতো গন্ধ বিলিয়ে সে ফুল এক সময় ঝরে যায়। না, আমি ওদের মতো নই। কারেক্ট। তোমার গন্ধ আমি কাউকে নিতে দিব না কাজল, আমি একাই তোমার গন্ধ নিব। তোমাকে দেখার পর থেকে আমার মনে সব বুলবুলিগুলো উড়তে শুরু করেছে। নিষ্প্রাণ এই বুকের পাঁজরগুলো রোমান্টিক গান গাইতে শুরু করেছে। এই প্রথম আমার মন কাউকে ভালোবাসতে চাইছি। এই চেঞ্জা, তাড়াতাড়ি যা, ওকে নিয়ে প্রস্তুত কর, আমি আসছি। আয় আয় বলছে, আয় আমার সাথে। আমাকে ছেড়ে দিন, আমি বিবাহিতা। চুপ, একদম চুপ। বিয়ের আসর থেকে পালিয়েছে, আবার বিবাহিতা? হ্যাঁ, বিয়ে যার সাথে হোক, তোর বাসর হবে আমার সাথে। নিয়ে যা। আপনাদের দোহাই লাগে, আমাকে ছেড়ে দিন। না, আমাকে ছেড়ে দিন। 2 দিনের জীবন রে তোর, যখন তখন ফুর্তি কর। দরজা খোলো, দরজা খোলো, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। আমার পকেট মারছে। শালা চোরের বাচ্চা চোর। হিয়ার মাই ওয়ান টক স্যার। বিট করার আগে একটু ইট করে নেন স্যার। ইট মানে বুঝলেন না স্যার? এই দেশের সমস্ত পুলিশ আর চোর পরস্পরের আত্মীয়, বুঝলেন না? একটু ফাঁকে চলে। ঠিক আছে, গুড। আমার মানে খারাপ বুঝালই। স্যার, মেডিসিন তো আমার কাছে। এখন আমরা ডোজের ব্যাপারটা মানে পাটাপাটি নিয়ে আলোচনা করি। এইখান থেকে অর্ধেক আপনি, অর্ধেক আমার। স্যার বোঝেন না, খাটাখাটি তো আমার কম যায় না। আপনি তো ফায়ের উপরে। কি কইলি? আমারে ঘুষ দিবার চাস? আজ পর্যন্ত আমারে কেউ ঘুষ দিবার সাহস পায়নি। তুই সামান্য ছেসরা চোরে মরে ঘুষ দিবার চাস? তার ঘুষ পাই করতেছি। ওই গজারিটা লয়ে। স্যার, এই গজারি জিনিসটা কি? গজারি কি জিনিস আনলে বুঝাইতেছি। সালামালাইকুম, আসি। এই কই যাস? ওই দে, এই জানি গজারি। এই বাবারে, পাবলিকের বাড়ি একটা ভালো সঙ্গ হলে এইবার বুঝাবার চার গজারি কি জিনিস? বুঝছি স্যার। আর পকেট মারবি? জীবনও করুন না স্যার। তাইলে লোড দে। তোর দনের কোনো কায়দা নাই স্যার। কইলাম লোড দে। কইলাম না, তোর দনের কোনো কায়দা নাই। এইটাই যা। আচ্ছা আব্বা, বাবা, স্যার আমার মানি ব্যাগ। কই না দেখ। ঠিক আছে। কত আছে? 5000। ঘুষ খাওয়াতে ছেড়ে দিছি বহু দাগে। না ইমান খারাপ হয়ে যাবো। চল। এত বছর ধরে এই লাইনে আছি, এইরকম পুলিশ অফিসার তো দেখি নাই। অন্যের পকেট মারছি বইলা তুমি আমারে সাইজ করছো, এইবার আমি তোমার সাইজ করব। থানায় আমারও লোক আছে। তোমার বাড়ির ঠিকানা লইয়া আমি তোমার বাড়িতে গিয়া তোমার বাড়িতে ফাইনাল চুরিটা করব। আমার নাম আন্দাজ আলী আন্দু মিয়া। আমার 5 পুরুষ চোর আসলো, চুরি করে আমরা গোল্ড মেডেল পাইছি। আমার লোকের নাইতালি। হ্যাঁ, আমি দেখ গেলাম। বাবা রে, রক্ত টানা দিলে বাবা। টাকা পয়সা স্বর্ণালঙ্কার যা আছে বাইর কর। দিচ্ছি বাবা, দিচ্ছি। দাঁড়াও, দিচ্ছি।
ভাই আমার টাকাগুলো রেখে যাও, পাশের ঘরে আমার বউ আছে, ওকে না হয় নিয়ে যাও, তাও আমার টাকাগুলো দিয়ে দাও। আমি শেষ, আমি শেষ। ডাকাত ডাকাত। এই নেই চাচা, এখানে 1 লাখ টাকা আছে। বাবা, এই এতিম বাচ্চাদের জন্য তুমি ফেরেশতা হয়ে এসেছো? না চাচা না, আমি তো ওদেরই একজন ভাই। ওদের মাঝে লুকিয়ে আছে স্মৃতি। হতে পারে আমার মা কোনো উপায় না পেয়ে আমার একমাত্র বোনকে এমনি কোনো এতিমখানায় তুলে দিয়েছে। আচ্ছা বাবা, শুনলাম তুমি নাকি বিয়ে করেছো। বিয়ে? যেই মেয়েটিকে তুমি বিয়ে করেছো সেই কাজল এই এতিমখানারই ছাত্রী ছিল। এক ভদ্রলোক মামার দাবি নিয়ে এসে ওকে এখান থেকে নিয়ে যায়। পরে জানতে পারলাম সেই মামা নাকি টাকার লোভে মেয়েটিকে এক বৃদ্ধ লোকের সাথে বিয়ে দিচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে সেই বৃদ্ধের হাত থেকে তুমি কাজলকে রক্ষা করেছো। হীরা, তোমার এই মহৎ কাজের জন্য আমরা সত্যিই তোমার কাছে কৃতজ্ঞ বাবা। কাজল বড় ভালো মেয়ে। কাজল, ভয় পাচ্ছ কেন সুন্দরী? আমি তো তোমাকে বলেছি তোমাকে আমার মনের রানী বানাবোই। না না, আমি বিবাহিতা, আমার স্বামী আছে, আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন প্লিজ। না, আমি তোমাকে যেতে দিতে পারবো না। আমার এই ঘরে শত সহস্র মেয়ে এসেছে, আবার চলেও গেছে। তারা শুধুই ছিল আমার এক রাতের রানী। আর তোমাকে দেখার পর আমি জীবনে প্রথম বলেছি তুমি হবে আমার হৃদয়ের রানী, যাকে নিয়ে আমি ঘর বাঁধতে চাই। কিন্তু আমি যে আমার স্বামীকে নিয়ে ঘর বাঁধতে চাই। আমি আপনার পায়ে পড়ি, আমাকে আমার স্বামীর কাছে যেতে দিন। স্বামী স্বামী স্বামী, আজ থেকে তোর মুখে আমার নাম ছাড়া আর কারোর নাম আমি শুনতে চাই না। তুই শুধু আমারই থাকবি। না গুরু, এখানে কেউ নেই। বিয়ের দিনের পর থেকেই ভাবি নিখোঁজ। আর ওর মামা মামি বুড়ো জামাইয়ের ভয়ে পালিয়েছে। ওকে যে আমার খুঁজে বের করতেই হবে। যেখানে সেখানে খুঁজলে হবে না গুরু। টাকা হারালে টাকা পাওয়া যায় জোয়ার আড্ডায়, আর মেয়ে মানুষ হারালে এই শহরে খুঁজে পাওয়া যায় কুমারীপট্টিতে। কুমারীপট্টি? হ্যাঁ গুরু, কুমারীপট্টি। এই শহরের অনাথ অসহায় মেয়েদেরকে দিয়ে জোর করে অবৈধ কাজ করানো হয় ওই কুমারীপট্টিতে। চল। গুরু, তুমি এদিকটা দেখো, আমি এদিকে দেখি।
পর্যন্ত এই কুমারীপট্টি থেকে কোন মায়েরা কেউ নিয়ে যেতে পারে নাই। আর যদি নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাইলে তার পরিণতি হয়েছে মৃত্যু। তুই কাজলকে নিয়ে শান্তিতে থাকতে পারবি না, আমি তরে শান্তিতে থাকতে দিব না। পৃথিবীর যে কোনো মূল্যে কাজলরে আমি আমার রানী আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু কেন? আমি তো শুনেছিলাম হীরা একজন মহান ব্যক্তির নাম। ভুল শুনেছ, হীরা একটা আতঙ্কের নাম। হীরা খুনি, ডাকাত, সন্ত্রাসী, লুটেরা, আইনের চোখে ফাঁসির আসামি। আমি চাই না আমার নামের সাথে জড়িয়ে তুমি তোমার জীবনটাকে নষ্ট করো। তবে কেন কুমারীপট্টি নরক থেকে আমাকে উদ্ধার করে এনেছো? তোমাকে মুক্ত করে দেবার জন্য। মুক্ত করে দেবার জন্য? হ্যাঁ, নারী জাতিকে আমি শ্রদ্ধা করি, আর তাই কোন নারীর অপমান আমি সইতে পারি না। মিথ্যা কথা। যে পুরুষ নিজের বিবাহিত স্ত্রীর সম্মান দিতে জানে না, সে অন্য নারী সম্মান কিভাবে দেবে? কাজল, হীরা কোনোদিন মিথ্যা কথা বলে না। সেদিন পুলিশের হাত থেকে বাঁচার জন্য আমি বরের ভূমিকা অভিনয় করতে বাধ্য হয়েছিলাম, আর সেটা ছিল একটা দুর্ঘটনা। তার জন্য আমি দুঃখিত। আপনি পুরুষ মানুষ, তাই ধর্মকে সাক্ষী রেখে কবুল বলে বিয়ে করাটা আপনার কাছে দুর্ঘটনা। কিন্তু আমি একজন সাধারণ মেয়ে, বিয়ে করার পর যদি স্বামীর ঘরে এসে সে অধিকার থেকে বঞ্চিত হই, তাহলে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। কাজল, 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 দাঁড়াও কাজল, দাঁড়াও। থামো কাজল, এই তোমার স্বামীর আদেশ। হ্যাঁ কাজল, হীরা, হীরা। জীবনের অনেকগুলো দিন আমি নষ্ট করে ফেলেছি। তুমি কেন আরো আগে এলে না? তোমাকে পাবার আগে এই বুকে ছিল অশান্তির আগুন, আর এখন শুধুই শান্তি। আমাকে কথা দাও হীরা, প্রতিশোধের নেশায় আর কখনো মানুষ খুন করবে না। তোমাকে পেয়ে আমার সব নেশা কেটে গেছে। দোয়া করি যতদিন আকাশে সূর্য থাকবে, যতদিন সমুদ্রে জল থাকবে, ততদিন যেন তোমার উপর কোনো বিপদ নেই। তোমার মতো স্নেহময় স্ত্রী যার পাশে, তার আবার ভয় কি? পুলিশের খবরদারিরা গ্যাঞ্জাম করলে গুলি কইরা দিমু। এরা রক্ত দিয়ে তোরে রোমান্টিক মুডটা নষ্ট করবার চাই না। চুপচাপ আমার লগে চল। মুভ।
ভয় পেও না কাজল, এখন পর্যন্ত এমন কোনো হাত করা তৈরি হয়নি যেটা তোমার স্বামীর হাতে লাগবে। মিছা কথা, হাত করা তৈরি হয়েছে, আবার লাইগাও গেছে, আবার খুলেও যাবে। চল। ব্যাস অফিসার, ব্যাস, অনেক দূর এসেছেন, আর নয়। ওদিকে দেখুন। আপনি বুদ্ধিমান অফিসার, একটা জীবনের জন্য এতগুলো জীবনের ঝুঁকি আপনি নিশ্চয়ই নেবেন না। এটা খুলে ফেলুন। ইরা, এইটাই শেষ না, পরের বার দেখা হইলে তুই বাঁচবি না। আমিও সেই দিনের অপেক্ষায় থাকবো। বাই। হারামজাদা, পালাই যাচ্ছিস কে? আমার এলাকায় তুই যে 2 নম্বর ওষুধের ব্যবসা করছ তাকে আমি জানি না। আমি 2 নম্বর ওষুধ, তোর ওষুধ আসল না নকল আমার টেস্ট করে দেখতে হইব। যদি নকল হয় তাহলে আমার এলাকায় তো টোকা নিষেধ, উল্টা পাল্টা ওষুধ খাওয়ায়া আমি এলাকার লোকজন মরবার দিব না। আর যদি আসল হয় তাইলে তোর ফ্রি লাইসেন্স, সিনাটা ফুল হয়ে ব্যবসা করবি। তাইলে এই নেন, ফ্রি স্যাম্পল দিলাম। স্যাম্পল তো দিলি, কিন্তু খামু কেমনে? পানের ভিতরে করে নিয়ে যান, ফ্রেশ হয়ে একটা খাইবেন, তার 10 মিনিট পর মাঠে নেমে পড়বেন। যদি কাম না করে তাহলে এই যে আমার কার্ড থাকলো, আপনার জুতা আমার গাল, যতই চাইবেন। এই যে দেখো তোমার লেগা কি জিনিস লয়ে আইছি। পান, শাহী গোলাপ জাদি পান। এইটা দিয়ে কি হইব? তুমি না কও আমি নাকি দুর্বল, আই যে পান খায়া তোমারে বুঝাবো আমি কিরম পুরুষ। যাও যাও, তাইলে তৈরি হয়ে আসো, দেখবো তুমি কেমন পুরুষ। যাও, খারাপ রইলকে, তৈরি হয়ে আসো। আল্লাহ, চোরের বাচ্চা চোর, বুঝামু মজা। এখানে 30,000 টাকা আছে, যাও ওটা দিয়ে তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করো। বাবা, যাও বিয়ের ব্যবস্থা করো। গিয়ে কোনো ঝামেলা হলে আমাকে জানিও চাচা। হীরা, তুমি সত্যিই মহান। ওসব কিছু না কাজল, কোনো মেয়ের বিয়ের কথা শুনলে একি তোমার চোখে পানি? না না, ও কিছু না। জানো সোহেল, বাবাকে যখন হত্যা করে আমি আর ভাইয়া তখন ছোট, মা আমাদের নিয়ে অনেক কষ্ট করেছে। ভাইয়া ছোটবেলায় মার কাছ থেকে হারিয়ে গেছে, আমিও তোমার কাছে চলে এসেছি। আজ মা বড় একা। কে বলেছে মা একা? আমি আছি, তুমি আছো। জানো, ভাইয়া বেঁচে থাকলে এতদিনে নিশ্চয়ই সে বাবার হত্যাকারীকে খুঁজে বের করত। আমিও চাই আইনের মাধ্যমে তোমার বাবার হত্যাকারীকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে। আয়না, আজ এই সুন্দর রাতটাকে আনন্দে ভরিয়ে দিতে চাই। সোহেল, চাল ডাল তেল যা পাঠিয়েছিল সিরাজির লোকেরা সব নিয়ে গেছে।
সরকার আমাদের গ্রামের লোকদের মাথাপিছু 5 সের করে গম আর যে চাল দিয়েছিল, সেগুলো গ্রামের পান্ডারা মোড়লদের যোগ সাজসে আমাদের 1 সের করে দিয়ে বাকিগুলো ওই সিরাজের কাছে বিক্রি করে দিয়েছে। 1 সের করে চাল আর 1 সের করে গম নিয়ে এই মানুষগুলো কি করে বেঁচে থাকবে বাবা? সিরাজের গোডাউন কোথায়? ওই তো কবিরপুরে। সর্বনাশ হয়ে গেছে বস, হীরা ডাকাত আমাদের গোডাউন লুট করে সব মাল নিয়ে গেছে। ওই বান্দির বাচ্চা হীরা ডাকাতের এত বড় সাহস আমার গোডাউন লোড করে নিয়ে যায়? এই হারামজাদার দল, তোরা কি করছিলি? বস, আমরা অস্ত্রের ভয়ে পালিয়েছি বস। অস্ত্র নিয়ে যার ব্যবসা, সেই আমির সিরাজের লোকেরা অস্ত্রের ভয়ে পালিয়ে এসেছে। আমি তোদের জিন্দা দাফন করব, কিন্তু তার আগে আমি ওই হীরা ডাকাতকে ফাঁসির দড়িতে ঝোলাবো। বস, কমিশনার কাছে যাব, গাড়ি বের কর। হোয়াট? হ্যাঁ কমিশনার সাহেব, আপনাদের এত বড় পুলিশ বাহিনী থাকার পরও যদি হীরা ডাকাত এভাবে একটার পর একটা গোডাউন লুট করে নিয়ে যায়, তাহলে আমাদের জীবনের নিরাপত্তা কোথায়? আর এখন দেখছি আমাদের জীবন মরণ নির্ভর করছে ওই হীরা ডাকাতের উপর। রাইট, তুমি ঠিক কথাই বলেছো। আপনি কোনো চিন্তা করবেন না নেতা, এবার আমি হীরা ডাকাতকে অ্যারেস্ট করার দায়িত্ব এমন একজনের হাতে তুলে দেব যে আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে প্রতিভাবান, সবচেয়ে দুঃসাহসী। আমি কি জানতে পারি সেই অফিসারের নাম? ইয়েস, এএসপি সোহেল, যে এখন স্কুল ছাত্র ছাত্রীদের সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করার অ্যাকশনে আছে। বল, বাচ্চাগুলো কোথায় রেখেছিস বল। বলছি বলছি, আমার সাথে চলুন। তালা খোল। স্যার। হ্যাঁ সোহেল, কুখ্যাত হীরা ডাকাতকে ধরার জন্য এ পর্যন্ত অনেক অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কেউই হীরা ডাকাতকে ধরতে পারেনি। আমার বিশ্বাস একমাত্র তুমিই পারবে হীরাকে অ্যারেস্ট করতে। স্যার। ইয়েস, আর তাই হীরার দায়িত্বটা আমি তোমাকেই দিতে চাই। স্যার, আপনি শুধু আমাকে দোয়া করবেন, আমি যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, হীরার হাতে হাত করা পড়াতে পারি। গড ব্লেস ইউ মাই সান। স্যার। সত্যি বলছি স্যার, হীরার ঠিকানা আমরা কেউ জানি না। মিথ্যে কথা, তোমরা জানো কিন্তু বলবে না। এসপি সোহেল নির্জীব পাথরের মুখ থেকে কথা বের করতে পারে, আর তোমরা তো সাধারণ মানুষ, থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তোমাদের হুঁশ হবে। বিশ্বাস করুন স্যার, হীরা নিজে এসে আমাদের গম, চাল, ডাল, তেল দিয়ে যায়, কাপড় দিয়ে যায়।
আমরা কখনো জানার চেষ্টা করিনি হীরা কোথায় থাকে। একটা ডাকাত এক টুকরো কাপড় আর হারামে 2 লোকমা ভাত তোমাদের সামনে ফেলে দিয়েছে বলে তোমরা নিজেদের ঈমান আমল সব বিক্রি করে দিয়েছো। ভুলে যেও না, একটা ডাকাতকে সহযোগিতা করার অপরাধে আমি তোমাদের সবাইকে জেলে ভরতে পারি। স্যার, হীরা ডাকাত হতে পারে, কিন্তু ওর মনটা অনেক বড়। আপনি যদি ওকে চিনতেন তাহলে বুঝতেন। বুঝবো ঠিকই, কিন্তু গুলি করে ওর বুক হাজরা করার পর আজ যে আমার কি খুশি লাগছে। তুমি মা হবে, আমি বাবা হব, আমাদের সংসারে নতুন মেহমান আসবে। এই চলো না বাবার মাজারে যাই, আমাদের মানিকের জন্য দোয়া নিয়ে আসি। কিন্তু গুরু, ভাবি যখন এত করে বলছেন তখন চলোই না, যাওয়া যাক। ঠিক আছে, যাওয়ার ব্যবস্থা কর। কাজল, গুরু, এক্ষুনি হাসপাতালে যাও, ডাক্তার নিয়ে এসো, নয়তো ভাবিকে বাঁচানো যাবে না। ঠিক আছে, তুই কাজলের কাছে থাক, আমি আসছি। ভাবি, এই পেশেন্টকে একটা করে নাপা 500 দিতে থাকো, আর পাশের পেশেন্টকে স্যালাইন দিও। কোনো সমস্যা হলে আমাকে জানিও। ওকে ম্যাডাম, ঠিক আছে। চুপচাপ আমার সাথে চলো, নইলে জানে মেরে ফেলবো। চুপচাপ বসে রাখো। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আরেকটু ভাবি, গুরু এক্ষুনি ডাক্তার নিয়ে চলে আসবে। আসুন। আমাকে এখানে নিয়ে এসেছো কেন? কে তুমি? আমি হীরা। ডাকাত সর্দার হীরা? সমাজের কিছু নামি দামি লোক নিজেদের বদনাম ঢাকার জন্য আমার নামের সাথে ডাকাত সর্দার শব্দটা জুড়ে দিয়েছে। আসুন। না, এখন আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কেন তুলে এনেছো। তুমি আমাকে দিয়ে আমার স্বামীর উপর প্রতিশোধ নিতে চাও। আপনার স্বামী? আপনার স্বামীকে তো আমি চিনি না। মিথ্যে কথা। ডাক্তার, তুমি নিশ্চয়ই জানো যে আমি পুলিশ অফিসার সোহেলের স্ত্রী। পুলিশ অফিসার সোহেলের স্ত্রী? হ্যাঁ, আমার স্বামী জীবিত অথবা মৃত তোমাকে গ্রেফতার করার পরোয়ানা নিয়ে ঘুরছে। তার হাত থেকে বাঁচার জন্য তুমি আমাকে তুলে এনেছো। আমি কসম খেয়ে বলছি, আমি জানতাম না আপনি পুলিশ অফিসার সোহেলের স্ত্রী। আমি তো আপনাকে এখানে একজন ডাক্তার হিসেবে নিয়ে এসেছি। ডাক্তারি ভদ্র পেশা, আর কোন ভদ্র ডাক্তারই তোমাদের মতো ডাকাতদের চিকিৎসা করবে না।
আমি কোনো ডাকাতের চিকিৎসা করানোর জন্য আপনাকে আনিনি। আপনাকে এনেছি আমার স্ত্রীর চিকিৎসা করানোর জন্য। পুলিশের গুলিতে সে আহত। প্লিজ ডাক্তার, আমার স্ত্রীকে বাঁচান। তোমরা জীবিত ছিল কবে যে বাঁচবে? তোমরা তো আইনের চোখে অনেক আগেই মরে গেছো। আমি ডাকাত হতে পারি, কিন্তু আমার স্ত্রী তো কোনো ডাকাত নয় ডাক্তার। আজ না হলেও কাল তোমার স্ত্রী তোমার মতই ডাকাত জন্ম দেবে। সরি, এই ব্যাপারে আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। প্লিজ ডাক্তার, আমার সন্তানকে আমি কোনোদিনই ডাকাত হতে দেব না। তার আগেই যেন আল্লাহ আমাকে তুলে নেয়। আমি বিশ্বাস করি না। ডাক্তার, এই সেই রক্ত, যে রক্তে আমার বাবার রক্তে তৈরি। এই সেই রক্ত, যে রক্তে মিশে আছে আমার মায়ের দুধ। এই রক্ত দিয়ে আমি কসম করছি, আপনি আমার স্ত্রীকে বাঁচান। আমার স্ত্রী যদি বেঁচে যায়, তাহলে এই হীরা আপনার হুকুমের গোলাম হয়ে থাকবে, গোলাম হয়ে থাকবে। এত রক্ত? আমার একটা ভাই ছিল, আমাকে খুব আদর করত। আজ তোমাকে দেখে আমার ভাইয়ের কথা মনে পড়ে গেছে। আপনি কাকে কি বলছেন? কার সাথে কার তুলনা করছেন? আইনের চোখে একজন তাকে আসামি কি আপনার ভাই হতে পারে? কেন পারে না? আমি তো তোমার বোনেরই মতো। তুমি কি পারো না আইনের কাছে আত্মসমর্পণ করতে? তাহলে দেখবে আইন তোমার জীবনের সমস্ত কলঙ্কের দাগ ধুয়ে মুছে তোমার জীবনটাকে সুন্দর করে দেবে। হীরা, তুমি আমাকে কথা দাও, আজ যদি তোমার স্ত্রীকে আমি বাঁচিয়ে তুলতে পারি, তুমি আমার স্বামীর কাছে আত্মসমর্পণ করবে? ডাক্তার, একটু আগেই তুমি আমাকে কথা দিয়েছো, আমি যা বলবো তুমি তাই করবে। অবশ্য চাইলে তুমি তোমার কথা ফিরিয়ে নিতে পারো। গুরু, ভাবির এখনই চিকিৎসার প্রয়োজন। দেরি হলে আর ভাবি বাঁচবে না। চলুন ডাক্তার। না। ঠিক আছে ডাক্তার, আমার তকদিরে যদি তাই লেখা থাকে তাহলে তাই হবে। চলুন। দেখি একটু। হীরা, এখানে হবে না, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে, অপারেশন করতে হবে। বেশি দেরি করা ঠিক হবে না। ঠিক আছে, তাই হবে। ডাক্তার, আমার স্ত্রী। ঘাবড়াবার কোনো কারণ নেই, কাল সকালের মধ্যে তোমার স্ত্রী জ্ঞান ফিরে পাবে। তবে মাঝে মাঝে ব্যথাটা একটু বাড়তে পারে, তখন আমাকে খবর দিও। ধন্যবাদ ডাক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি তাহলে আসি। জি। ম্যাডাম, কি হয়েছে? আপনার দেরি দেখে ড্রাইভার তো গাড়ি নিয়ে চলে গেছে। সর্বনাশ, তাহলে এত রাতে বাড়িতে ফিরবো কি করে? ডাক্তার সাহেব, আপনার যদি কোনো আপত্তি না থাকে তবে আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিতে পারি। তুমি? ঠিক আছে, চলো। আসুন। खुदा हाफिज हीरा। खुदा हाफिज। বৌমা! আম্মা, আপনি এখনো ঘুমাননি? এত রাত পর্যন্ত বউ ঘরে ফিরে না আসলে শাশুড়ি চোখে ঘুম আসে কি করে? মানে হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে রোগী এসে পড়ায় একটু দেরি হয়ে গেল। এমন কেস যদি বারবার আসতে থাকে তাহলে একদিন এমন আটকাবে সেদিন বের হয়ে আসা কঠিন হয়ে যাবে বৌমা। আম্মা, আপনি কি বলতে চান আমি ঠিক বুঝতে পারছি না। আমি শুধু জানতে চাই এখন তুমি কোথা থেকে এলে? হাসপাতাল থেকে।
আমি ফোন করে জানতে পেরেছি তুমি হাসপাতালে ছিলে না, আর কোথায় ছিলে তা কেউ বলতেও পারে না। আম্মা, আমি আপনার ছেলের বউ, তাছাড়াও আমি একজন ডাক্তার, আর ডাক্তার সেই পর্যন্ত বাড়ি ফিরতে পারে না যে পর্যন্ত তার রোগী বিপদমুক্ত না হয়। কে সে যে মরতে বসেছিল? কি হয়েছে মা? কিছুই হয়নি। বৌমাকে আজকাল মধ্যরাতে অন্য মানুষ নামিয়ে দিয়ে যায়, তাও জিপ গাড়িতে করে। আয় না, কে সে? সময় হলে আমি তোমাকে সব খুলে বলবো। বাবা, কি লোক খুঁজে বের করেছে বৌমা, যার নাম জানার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আহা মা, তোমাকে কতবার বলেছি রাত যায় তোমার শরীর খারাপ করবে, যাও শুয়ে পড়ো, সকালে আমার আবার স্পেশাল ডিউটি আছে। এই বাড়িতে আজকাল সবই স্পেশাল হচ্ছে। সকালবেলায় ছেলে স্পেশাল ডিউটিতে যায়, রাতের বেলায় বৌমা স্পেশাল ডিউটিতে যায়। সোহেল, তুমি আমাকে সন্দেহ করো? নিশ্চয়ই। জানো, তবে একটা কথা মনে রেখো, তুমি একজন পুলিশ অফিসারের স্ত্রী, তোমার সবসময় সাবধান থাকতে হবে। বিশেষ করে হীরা ডাকাত আমাকে এই রাস্তা থেকে সরানোর জন্য তোমাকে কিডন্যাপও করতে পারে। আচ্ছা, হীরাকে যদি তুমি ধরতে পারো তাহলে সরকার তোমাকে কি দেবে? অনেক পুরস্কার দেবে, সমগ্র দেশে আমার নাম ছড়িয়ে পড়বে। আমি হয়তো কমিশনার হয়ে যেতে পারি, কিন্তু সেটা বড় কথা নয়। হীরার মতো সন্ত্রাসী লোকদের নির্মূল করে দেশের শান্তি ফিরিয়ে আনা পুলিশের কর্তব্য। ফুলের মধ্যে বুমরাই লোক করতে পারে। আমি বাথরুম চাইরা এবার পারি নাই, এর মধ্যে তুই দুনিয়াটা উল্টো পাল্টা করে হালালি। তোর মাপ চাইতে হইব। জলদি আহ। কি হয়েছে? এইভাবে ডাকতেছো কে? এই সেই বদমাই যে তোমার ওই দিন গা ওই মাপচা মাপচা আপনি আমায় কথা দিয়েছে। কেমন আছো তুমি? ভালো না। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ডাক্তার ভালো, আগে পাও ধরে মাপচা। আপনি এটা কি কইতাছেন? উনি আমার পায়ে ধরলে আমার পাপ হইব না? মানে? হ্যাঁ, ঠিকই কইছি। আমাকে বিয়ার পর থেকে আপনি আমার যে সুখ দিতে পারেন নাই, উনি আমার সেই সুখ দিয়ে গেছে। আর তাই সেদিনের পর থেকে আমি ওনার নিয়ে স্বপ্ন দেখছি। মনে হয় উনি যেন আমার সারা অঙ্গের বসে আছেন। আমি ওনারে ভালোবেসে ফেলাইছি। কোচ কি? আরে তোর কি মাথা খারাপ হচ্ছে? না, আমার মাথা ঠিকই আছে। এখন উনি যদি রাজি থাকেন তাইলে 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 কি করবি? ওই বানামা আপনার তালাক দিয়া আমি ওনারে নিয়ে ঘর করতে চাই। এইটা কি সর্বনাশ হইল আমার। হলার বউ তোর এসকে বাজারের পেট ওনার গায়ে হাত দিলে আমি আত্মহত্যা করব। কিছু মনে করেন না কাবিলা সাহেব, ব্যাপারটা হয়েছে কি, পুরুষ মানুষকে সব দিক থেকে স্বাবলম্বী হইতে হয়, আর তা না হইলে এইরকম ভেজাল তো হইতেই পারে। বুঝতে পারছে? হ্যাঁ, কি ঠিক কইছি না? এখন বলেন আপনি আমারে গ্রহণ করবেন? শোনে, আমি তো বিয়া করি নাই, কাজেই আপনার বিয়া করতে আমার কোনো আপত্তি নাই। এই একদম সব থাকবি, কথা কইতেছি। আপনি এক কাজ করেন, বলেন। আমার সাথে যাই তৈরি ওনারে তালাক দিয়া চলেন আমার সাথে। আচ্ছা, তালাক দেন। এক তালাক, দুই তালাক, তিন তালাক, তোমার আমি 22 তালাক। হায় হায় রে নিমর্দা পুরুষ, মাফ কইরা দিস। আমারও মাফ করে দিন। কেন যে দুনিয়াতে আইছিলি, আর কোন মেয়ের জীবন সর্বনাশ করিস না।
হলো বানসই বন্ধুর প্রীতি যেন গোয়ালের টক দই হলো প্রাণসই বন্ধুর প্রীতি যেন গোয়ালের টক বউ যাইস না বউ যেও না সাথী যেও না সাথী ও যেও না সাথী চলেছ একেলা পথ খুঁজে পাবে না তো যেও না সাথী ও যেও না সাথী পরেও দিলে আর খাইলা গেলাস ধরা গেলে কাবিলা ভাই একই আরে কাবিলা ভাই ও কাবিলা ভাই আমার ওষুধে কাম হয়েছে তো না কি বলা আরে তোর ওষুধে কাম হয়েছে কিনা শিখেই দিয়েছ তোর ওষুধে আমার বউ বাচ্চা গেছে না আজকে তোর উচ্চ মহলে তোর লিগে আমার বউ বাচ্চা গেছে গা ভাই উচ্চ পর্যায়ে খুব সম্মান পেয়েছিলাম ভাই আর ভাই 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 মাফ করে দেন ভাই 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 আমার মাফ করে দেন ভাই মনে কিছু করিস না আমার চান্দিটা বলা নাই তুই জাগে সরেনতে আরে ভাই অসম্মান করলেন ভাই সব সংসার ছাই হয়ে গেল গা সবকিছু ঠিকঠাক আছে তো স্যার চারদিকে খেয়াল রাখবেন জি স্যার হীরা ডাকাত যেন পালাতে না পারে ঠিক আছে পুলিশ হাসপাতাল ঘিরে ফেলেছে এখন কি হবে ভেবো না যে করে হোক আমি তোমাকে উদ্ধার করবোই গুরু গুরু ডাক্তার আয়না হাসপাতালে নেই তাহলে কোথায় হোসেন ভিলে ওনার মাকে দেখতে গেছে হারামকে আমার চাই সমান গুরু ওকে ঠিক আছে আমিন ইয়েস স্যার রাইফেলে ম্যাগজিন ঠিকঠাক মতো লোড করা আছে তো আছে স্যার ওই কিন্তু কুখ্যাত আসামি বি কেয়ারফুল জি স্যার খেয়াল রাখিস কারে ले যাও দেখি তো হায় 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 কারে জিগে এবার গিয়ে কি বিপদে বললাম ঠিক আছে বাবা যাও 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 হ্যালো হ্যালো আয়না তোমাকে এক্ষুনি একটু হাসপাতালে আসতে হয় যে হাসপাতালে কেন হাসপাতালে কেন আমরা খবর পেয়েছি হীরা ডাকাত তোমার হাসপাতালে আছে তার স্ত্রীকে চার্জ করার জন্য তোমাকে প্রয়োজন হীরা হাসপাতালে আছে তা হীরাকে তো তোমরা চেনোই ঠিক আছে আমি আসছি ডাক্তার হীরাকে ধরিয়ে দেওয়া এত সহজ কাজ নয় তুমি তুমি এখানে আমাকে চুপ হারামজাদী বেঈমান তুই চেয়েছিলে আমার স্ত্রীকে হাসপাতালে আটকে রেখে আমাকে তোর স্বামীর হাতে তুলে দিবি তার আগে আমি তোর মতো বিশেষ কাজে রেখে দুনিয়া থেকে সরিয়ে দেবো মা তোর মতো নরকবাসী ডাকাতের হাতে আমি আমার স্বামীকে হারিয়েছি আমার কলিজার টুকরা খোকাকে আমি হারিয়েছি আজ আমার একমাত্র মেয়েকে হারাবার আগে তোকে আমি শেষ করে দেবো শয়তান সন্তান মার বেরিয়ে যা বেরিয়ে যা এখান থেকে ছেড়ে দে আমাকে শুনটা ডাকাত বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা কি করছো সামনে কেন মা মারো আরো মারো মা আরো মারো আরো মারো আরো মারো আরো মারো আরো মারো মা খবরদার
রক্ত মাখা পশুর মুখে যদি আমাকে মা বলে ডাকিস, লানত তো সেই মায়ের উপর যে মায়ের তোকে গর্ভে ধারণ করেছে। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। মা, তুমি এটা কি করছো? মা শোনো, আমি ডাক্তার, আর ডাক্তারের কাছে সব রকমের মানুষ আসবে। না না মা, না, ওরা মানুষ নয়, ওরা ডাকাত, ওরা খুনি, ওরা ওরা মানুষের জীবন কেড়ে নেয়। না মা, ও এত খারাপ না যা তুমি ভেবেছো। ও হচ্ছে আমার হাসপাতালে, ও মাথা গরম করে আমার কাছে ছুটে এসেছে। মা, তুমি ভেতরে যাও, আমি দেখছি। যাও মা, যাও যাও। আমাকে মারতে এসে নিজেই কাঁদছো? না, আপনার মাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গিয়েছিল। মায়ের কথাই কিছু মনে করো না। আমার মায়ের দুর্ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি বুঝতে পেরেছি পুলিশ দেখে তোমার মাথা গরম হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো আমি পুলিশকে কিছুই বলিনি। আমি কথা দিচ্ছি আমার জীবনের বিনিময়ে হলেও তোমার স্ত্রীকে তোমার কাছে পৌঁছে দেব। যাও। কি হীরাকে পেলে? পাবো। শুধু হীরা নয়, আমরা ইনফরমেশন পেয়েছি হীরা তার গুলিবিদ্ধ স্ত্রী সহ তোমার হাসপাতালে আছে। আশ্চর্য, তোমরা এত কিছু জানো অথচ আমি কিছুই জানি না। সেটা তোমার জানার বিষয় নয়। আই সি। তুমি আমার চেম্বারে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। ওকে। এই দেখে রাখিস কিন্তু। এই খেয়াল রাখিস কিন্তু। শুনো। ঠিক আছে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে। সাবধানে যাও। ওই জানলার দিকে খেয়াল রাখিস। এক্সকিউজ মি, কারণ কি লেগেছে? ডেড বডি। যান 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 যান। এসো। এই যে হীরার স্ত্রী। এই, তোমার স্বামী হীরা কোথায়? জি আমি, আমার নামই হীরালাল সেন, লোকে আমাকে হীরা বলেই ডাকে। কিন্তু স্যার ওই তো হীরা না। মানে? ওই তো বাজারে হিট ডিম বেচে। যত সব রং ইনফরমেশন কেছে। কিন্তু স্যার আমার টেলিফোনে। ও ইউ শাট আপ! যত সব ডিমওয়ালা আখে রসওয়ালার সাথে সম্পর্ক। আপনি আসুন। সরি আনা, আমরা যে হীরাকে খুঁজছিলাম এসে নয়। চলি। এসো। কে? আরে সুমন, তুমি? হ্যাঁ রত্না, আমি। যাও, এতদিন পর তোমার আসার সময় হলো। এই তোমার ভালোবাসা? বিশ্বাস করো রত্না, আমি তোমাকে। মিথ্যে কথা। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে এতদিন আমাকে ছেড়ে কিছুতেই থাকতে পারতে না। আমি ইচ্ছে করে তোমার কাছ থেকে দূরে সরে থাকিনি রত্না। কি এমন হয়েছিল যে তুমি আমার সাথে দেখা পর্যন্ত করতে পারোনি? আমার গায়ে যে পোশাক দেখছো সেটা কোনো সাধারণ পোশাক নয়, ডাকাতের পোশাক। ডাকাত? হ্যাঁ, আমি এখন ডাকাত, সুমন ডাকাত। হীরা ডাকাতের মতো একজন ফেরেশতার সাথে যার থাকার সৌভাগ্য হয়েছে। কিন্তু মানুষের জানমাল লুট করা অন্যায়। আমি জানি, কিন্তু আমরা কোনো সাধারণ মানুষের জানমাল লুট করি না। যারা অন্যায় ভাবে টাকার পাহাড় করছে তাদের মাল লুট করে মানুষের মাঝে বিলিয়ে দেয়। হ্যাঁ রত্না, আমি কোন অন্যায় করি না, অন্যায়কে প্রশ্রয় দেই না। তুমি তোমাকে ভালো করে জানো রত্না। হ্যাঁ সুমন,
তোমার প্রতি আমার সেই বিশ্বাস আছে, আর আছে বলেই এখনো তোমার অপেক্ষায় আমি বসে আছি। আমি জানি তুমি আসবেই সুমন। বৃষ্টি শুরু হলো, টিপ 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 বৃষ্টি শুরু হলো, বৃষ্টিতে ভিজে যাবো চলো। তুমি কি রাজি? রাজি বলো 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 বলো। টিপ 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 বৃষ্টি শুরু হলো, বৃষ্টিতে হৃদয় টলমলো। দুজনে ভিজবো দুজনে, চলো শুরু হলো, বৃষ্টিতে হৃদয় টলমলো। ঝিরি ঝিরি বইছে হাওয়া, বেড়েছে বুকে যাওয়া। প্রেম পিয়াসী মনটা নিয়ে তোমারই কাছে যাওয়া। হাই ঝিরি ঝিরি বইছে হাওয়া, বেড়েছে বুকে যাওয়া। প্রেম পিয়াসী মনটা নিয়ে তোমারই কাছে যাওয়া। মোমের মতো যে, হাই মোমের মতো যে আমি গলি, তুমি বলো। টিপ 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 বৃষ্টি শুরু হলো, বৃষ্টিতে ভিজে যাবো চলো। উষ্ণ ছোঁয়া লাগে রে ভালো লাগে, সেই ছোঁয়াতে হইতে মাতাল, এমন তো হয়নি আগে। মিঠা মিঠা উষ্ণ ছোঁয়া লাগে রে ভালো লাগে, সেই ছোঁয়াতে হইতে মাতাল, এমন তো হয়নি আগে। প্রেমের আগুনে প্রেমের আগুনে আমি জ্বলি, তুমি জ্বলো। টিপ 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 বৃষ্টি শুরু হলো, বৃষ্টিতে ভিজে যাবো চলো। ভিজবো দুজনে, ভিজবো দুজনে, চলো চলো। টিপ 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 বৃষ্টি শুরু হলো, বৃষ্টিতে ভিজে যাবো চলো। তাহলে এখন আমি যাই। হীরা শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে, এসো। হীরা, আমি আমার কথা রেখেছি, এবার আশা করি তুমি তোমার কথা রাখবে। অবশ্যই ডাক্তার, আমার মনে আছে। ছোট বোন হিসেবে আমি আপনাকে একটা অনুরোধ করতে চাই। বলো, কি বলতে চাও? আর কিছুদিন আমাকে আমার স্ত্রীর কাছে থাকতে দিন ডাক্তার। আমার অনাগত সন্তান আমার স্ত্রীর গর্ভে। আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপরই আমি আপনার স্বামীর হাতে ধরা দেব। ঠিক আছে, তাই হবে। আসি। খুদা হাফেজ। এই চলো। ডাক্তার আনে কি বললো? ও আয়না নয়, সুমি, আমার আপন বোন, মায়ের সঙ্গে থাকে। মাকে তুমি খুঁজে পেয়েছো?
হ্যাঁ পেয়েছি। মা কি বললো? চলো না আমরা মায়ের কাছে যাই। তুমি কি করে যাবে কাজল? এতদিন পর মাকে সামনে পেয়েও আমি পরিচয় দিতে পারিনি, বুকটা ফেটে গেছে, তবু মাকে বলতে পারিনি। কেন? মা যদি জানতে পারে তার ছেলে আজ আইনের চোখে অপরাধী, ডাকাত, মা দুঃখ পাবে। কাজল, তুমি কথা দাও কাজল, তুমি আয়নাকে কিছুই বলবে না। কেন বলবো না? যার কারণে তুমি আজ খুনি, তুমি মায়ের প্রতিশোধ নিয়েছো বলে আজ তুমি আইনের চোখে অপরাধী, ফেরারি আসামি। না কাজল না, প্রতিশোধ নিয়ে আমার শেষ হয়নি। মাকে আমি কথা দিয়েছিলাম আমার বাবার হত্যাকারীকে মেরে তার লাশ আমি মায়ের পায়ের কাছে ফেলবো, কিন্তু এখনো তাকে পাইনি। তাই মাকে পরিচয় দেওয়ার আগে ওকে আমার চাই। হোয়াট? কি বলছিস? পুলিশের হাত থেকে হীরা বেঁচে গেছে? হ্যাঁ লিডার, ইন্সপেক্টর কাবিলা খবরটা জানিয়েছে। না নেতা না, পুলিশের হাত হীরা বেঁচে গেলেও আমার হাত থেকে বাঁচতে পারবে না। আরে তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমাকে কিছু অস্ত্রের ব্যবস্থা করে দাও। কেন? আগে যে দিলাম। হীরার সাথে যুদ্ধ করে কাজলকে ছিনিয়ে আনার জন্য ওগুলো যথেষ্ট নয়। কাজল? হ্যাঁ, আমার দু চোখের রানী, যাকে হীরা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আরে ও তো হীরার বিবাহিতা স্ত্রী, ওকে নিয়ে বৃথা স্বপ্ন দেখে কি লাভ? লাভ বুঝি না নেতা, আমি শুধু কাজলকে চাই। কাজল আমার, শুধুই আমার। আরে তুমি দেখছি কাজলের জন্য পাগল হয়ে গেছো। কাজল এখন বিবাহিতা। সিরাজি সাহেব, কাজলের একটা কেন 10টা বিয়ে হলেও ওকে আমার চাই। আরে যে ফুলের পাপড়ি ঝরে গেছে সে ফুলের কথা ভুলে কিছু নতুন ফুলের সন্ধান করো, তাতে তোমারও লাভ আর আমারও গোপন অস্ত্রের ব্যবসা জমজমাট হয়ে উঠবে। ব্যবসাও হবে, বাণিজ্য হবে, তার আগে শিল্প কারখানা। শিল্প কারখানা? বুঝলাম না। Wait and see. বাবা ডাকাত! বাবা ডাকাত! ওগো, এখন কি হবে? এই, হীরা ডাকাতের হুকুম, গাড়ি থেকে বৃদ্ধ পুরুষ, মহিলা ও শিশুরা নেমে যাও। আজা! গাড়ি ব্যাক কর, ব্যাক কর। কি? হীরা ডাকাত 7 জন যুবতী মেয়েকে? ও হীরা 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 ডাকাত সারা পুলিশ ডিপার্টমেন্টকে একেবারে পাগল করে ছাড়ছে দেখছি। কি হয়েছে সোহেল? এইমাত্র খবর পেলাম হীরা ডাকাত বরযাত্রী গাড়ি ডাকাতি করে কিছু যুবতী মেয়েকে তুলে নিয়ে গেছে। যুবতী মেয়ে? হীরা ডাকাত এত জঘন্য কাজ করে? কি বলছো না? হ্যাঁ, লুটের মাল আর ওই মেয়েগুলো কোথায়? লুটের মাল, মেয়েগুলো? এসব তুমি কি বলছো বোন? খবরদার, ওই মুখে আমাকে বোন বলে ডাকবে না। পায়ের নুপুর খুলে ফেললেই বাজারে বেশা ভদ্র হয়ে যায় না। খবরদার, তুমি আমার নাম উচ্চারণ করবে না। বিশ্বাস করো, আজ তোমার জায়গায় অন্য কেউ হলে আমি তার জিভ টেনে ছিঁড়ে ফেলতাম। হ্যাঁ হ্যাঁ জানি, তুমি সবই পারো তোমার মতো। তুমি কি করছো? উনি আমাদের মেহমান। হ্যাঁ মেহমান, মেহমানই তো। ওকে মারার আমার কি অধিকার আছে? কিন্তু আমার নাম নিয়ে কেউ যদি মেয়ে অপহরণ করে থাকে। খোঁজ খবর রাখিস? কেন মা, কি হয়েছে? না, বৌমার অ্যাসিস্ট্যান্ট এসেছিল, সে বলল তার উপর সব ঝামেলা চাপিয়ে দিয়ে সে নাকি তার সঙ্গে বেরিয়ে গেছে। মা, তুমি সবসময় একজনকে খোঁচা দিয়ে কথা বলো। আমি কিছু বললেই তোর খোঁচা লাগে, আর ওইদিকে তোর বউ যে পরপুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছে তাতে কিছু আসে যায় না। কি যাতা বলছো মা? ঠিক আছে, আমার কিছু বলার দরকার নেই, আর কখনো কিছু বলবো না।
ডাক্তার আয়না কোথায়? উনি তো একটু আগেই বেরিয়ে গেছেন। ও কোনো রুগী দেখতে গেছে? না, একজন লোক এসেছিল, তার সঙ্গেই বেরিয়ে গেছেন। লোকটা কে? আমি তাকে চিনি না, আমি ওনার অ্যাসিস্ট্যান্ট, এর বেশি কিছু বলতে পারবো না। কে বলতে চান আপনি? আপনি আপনি যে জানতে চাইলেন আমি তাই বলার চেষ্টা করলাম। ওকে, থ্যাংক ইউ। হ্যালো হ্যালো মা, আয়না কি বাসায় ফিরেছে? বৌমা তো এখনো আসেনি। আসেনি? তাহলে গেল কোথায়? ওদের বাসায় গেল না তো? না বাবা, ও তো আসেনি। কেন, ওর কি এখানে আসার কথা ছিল? তুমি বসো বাবা, আয়না এক্ষুনি চলে আসবে। আয়না এখানেও আসেনি? তাহলে গেল কোথায়? আরে সোহেল, তুমি কখন এসেছো? মা, ও কখন এসেছে? এই তো এক্ষুনি। আগে বলো, এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে? কার সাথে ছিলে? যদি না বলি? তোমাকে বলতেই হবে। তুমি কি আমাকে সন্দেহ করছো? যদি বলি তাই? তুমি যা খুশি তাই ভাবতে পারো, কিন্তু তার পরিচয় দেওয়ার সময় এখনো আসেনি। সময় হলে তুমি সব জানতে পারবে। যার সাথে তুমি রাত বিরাতে ঘুরে বেড়াও, তার পরিচয় জানার জন্য আমাকে সময়ের অপেক্ষা করতে হবে? তাহলে থাকো তুমি তাকে নিয়ে, আমি চললাম। সোহেল, শোনো বাবা, আমার কথা শোনো, যেও না। হতভাগী, এ তুই কি করলি? জানা নেই, পরিচয় নেই, তার জন্য তুই স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করলি। চল, তুই আমার সঙ্গে চল। না মা, সোহেল না এলে আমি যাব না। আমি জানি সোহেল কোনোদিন আর এই বাড়িতে আসবে না। চল চল, তুই আমার সঙ্গে। মা, কিসের বেআইন? কে কার বেআইন? আম্মা, খবরদার, ওই নোংরা মুখে আমাকে আম্মা ডাকবি না। তোর মতো পাপীকে ঘরে আনার আগে আমার মৃত্যু হওয়া উচিত ছিল। আম্মা, আপনি আমাকে ভুল বুঝছেন আম্মা। ভুল? রুগীর বাহানায় নতুন নতুন নাগর ধরতে আমার এখানে সুবিধা করতে না পেরে মায়ের বাড়ি গিয়ে উঠেছ? আম্মা, আমি যাই হোক, ওকে আমি সবকিছু বুঝিয়ে বলবো। আমার ছেলে ফিরে এসে তোরবে, ও তোর মুখ দেখতে চায় না। এসব আপনি কি বলছেন বেআইন সাহেব? লোকে যা বলে তাই বলছি। তোমরা নারী জাতির কলঙ্ক। বাপের বোঝা মাথায় নিয়ে দুশ্চরিত্রা মেয়েকে নিয়ে এসেছো আমার বংশের মুখে চুনকালি মাখাতে। আম্মা, আপনি আমাকে যা খুশি তাই বলতে পারেন, কিন্তু আমার মাকে অপমান করার কোনো অধিকার আপনার নেই। কি মা ভক্ত রে! কপালে ঝাড়ু মেরে তাড়ানোর আগে এখান থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। চলো মা, এই বাড়িটার এক মুহূর্ত নয়, চলো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, ওই নাগরের কাছে যাও। আমার ছেলের উপর যেন তোর মতো পাপিষ্ঠার ছায়াও না পড়ে। আরে তুমি এখানে? ডাক্তার আয়না, আমার স্ত্রীর পেটে ব্যথা উঠেছে, আপনি না গেলে? না, ও যাবে না। মা, কি বলছো তুমি? অসুস্থ রোগীর কথা শুনে কোনো ডাক্তার ঘরে বসে থাকতে পারে না মা। আমি যাব না। তুই যাবি না, আমি তোকে যেতে দেব না। ওর জন্য তোর সংসার ভাঙতে বসেছে, ওর জন্য আজ তোদের দুজনে ছাড়াছাড়ি হতে যাচ্ছে। এই, তুই কেমন মানুষ রে, যে নিজের স্বার্থের জন্য আরেকজনের ঘর ভাঙতে চাস? না মা, না, ওর কোনো দোষ নেই। আমার কপালে যা ছিল তাই হয়েছে। না না, আমার স্ত্রীর চিকিৎসা করতে গিয়ে আপনার সংসার ভেঙে যাবে, আমি তা হতে দেব না। আমি যাব, আমি এসপি সোহেলের কাছে যাব, আমি তার ভুল ভাঙাবই। কিন্তু তোমার স্ত্রী অসুস্থ, আগে তার চিকিৎসার প্রয়োজন। শোনো, এখন আর কোনো ভয় নেই। ঠিক মতো ওষুধ খেলে বাচ্চার কোনো ক্ষতি হবে না।
অবশ্যই টেন্ডা। হীরার প্রাণটা কেড়ে নিয়ে আমি আমার মনের রানী কাজলকে নিয়ে আসবই। আপনি কোনো চিন্তা করবেন না ভাই, পুলিশ পাগলা কুত্তার মতো হীরাকে খুঁজছে। হীরাকে এবার পুলিশের হাতে ধরা পড়তেই হবে। একটা কথা মনে রাখবে টেন্ডা, পুলিশের হাতিয়ার যদি হীরার বুক ঝাঁঝরা করতে না পারে, তাহলে এই সওদাগরের হাতিয়ার হীরার বুক ঝাঁঝরা করে কাজলকে ছিনিয়ে আনবই। কাজল আমার, শুধু আমার, শুধুই আমার। ও ইউ শাট আপ! কি প্রমাণ আছে যে আয়না তোমার বোন? সোহেল, সারা জীবন হাত করা নিয়ে দৌড়ালেও যে হীরাকে তুমি কোনোদিন ধরতে পারতে না, সেই হীরা তোমার কাছে ছুটে এসেছে হাত করা পড়ার জন্যে। আরে হাত করাই প্রমাণ করবে আয়না আমার বোন। তাহলে ওটাই আগে পড়িয়ে নেই। না না হীরা না। কাজল, ওগো, তুমি কি করলে? একবারও কি আমার কথা ভাবলে না? তোমার অনাগত সন্তানের কথা ভাবলে না? বোনের প্রতি ভাইয়ের কর্তব্য পালন করতে গিয়ে আমি আমার স্ত্রীর কথা ভুলে গিয়েছি। আমি আমার অনাগত সন্তানের কথা ভুলে গিয়েছি। আয়না, হীরা দাবি করছে তুমি নাকি ওর বোন। হ্যাঁ সুমি, হ্যাঁ। তোর কি মনে হয় বিশ্বাস করব আমি ডাকাত নই? তোর ভাই কোনোদিন ডাকাতি করতে পারে না। আমি শুধু প্রতিশোধ দিয়েছি। আমি তাদের উপর প্রতিশোধ নিয়েছি যারা আমার মায়ের গহনা নিয়ে গিয়েছিল, যে কন্ট্রাক্টর আমার মায়ের ইজ্জত দিতে চেয়েছিল, যেসব লোকদের জন্য আমি এতগুলো বছর তোদের কাছ থেকে বিচ্ছিন্ন ছিলাম, আমি তাদেরকে হত্যা করেছি। বিশ্বাস করব আমি কোনো অন্যায় করিনি। ভাইয়া, বোন আমার, ভাইয়া, ভাইয়া, বোন আমার। কি হলো ভাইয়া? কি হলো? মাকে বলিস যে রবি তোমার বুকে ফিরে আসার জন্য দিনের পর দিন আইনের কাছ থেকে পালিয়ে বেরিয়েছে। সে আজ আইনের কাছে আত্মসমর্পণ করেছে। ভাইয়া, আয়না, কাজলের দিকে খেয়াল রাখিস। সোহেল, কোথায় তুমি? আমাকে নিয়ে চলো সেই ফাঁসির কাঠগড়ায়, যেখানে দাঁড়িয়ে আমি হাসতে হাসতে চিৎকার করে বলতে পারবো এক ভাই তার বোনের সোহাগকে চিরস্থায়ী করার জন্য ফাঁসি দড়িকে ফুলের মালা হিসেবে বরণ করে নিয়েছে। সোহেল, সোহেল, কোথায় তুমি? কি খারাপ হয়ে গেছে সোহেল? হ্যাঁ স্যার, হীরার কোনো দোষ নেই, সে পরিস্থিতির শিকার। হীরা ইচ্ছে করে পথে আসেনি, তাকে বাধ্য করা হয়েছিল। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। হীরা অপরাধী না নিরপরাধ তার বিচার করবে আদালত। এখন তুমি শুধু তোমার দায়িত্ব পালন করো সোহেল। ওকে স্যার। হীরা ডাকাত এবার 13 শিখের ভেতরে। আমি এবার দেখব ফাঁসির দড়ি থেকে ও কি করে বাঁচতে পারে। হীরা আমার অনেক ক্ষতি করেছে, কিন্তু এখন আমার ধান্দায় বাধা দেওয়ার আর কেউ নেই। এখন থেকে এই এলাকার রাজত্ব আমার, শুধুই আমার। তোর পাপের চেহারা আমি আজও ভুলিনি। বল, কে তোর মালিক?
বল কে তোর মালিক, বল কার কথায় তুই আমার বাবাকে হত্যা করেছিলি? কে তোমার বাবা? আনোয়ার। আজ থেকে 14 বছর আগে এক রাতে যাকে হত্যা করে তার স্ত্রীকে করেছিলি বিধবা, সন্তানদের করেছিলি এতিম। আমি তাদেরই একজন, নাম আমার হীরা। বল আমার বাবাকে হত্যা করার জন্য তোকে কে পাঠিয়েছিল? বলছি ওই আমির সিরাজি, যে এখন গোপন অস্ত্রের ব্যবসা করে। হীরাটাকে জেল ভেঙে ভেঙে গেছে, পালিয়েছে। গুলি করতে পারতে হবো। বলছি সিরাজি, তুই শুধু হীরাকে চিনিস, তার আসল পরিচয় জানিস না। তুই আমারে মাফ করে দে, আমারে মাফ করে দে বাবা। আজ থেকে 14 বছর আগে তুই যাকে নির্মম ভাবে খুন করিয়েছিলি, আমি তার ছেলে খোকা, আজকের হীরা ডাকাত। গুরু, গুরু, আমাদের দলের সবাইকে মেরে সওদাগর ভাবিকে তুলে নিয়ে গেছে। আমি ওদের আটকাতে পারলাম না গুরু, আটকাতে পারলাম না।
লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। ইয়েস স্যার। গুরু, না না, আমি আমার খোকাকে কিছুতেই নিয়ে যেতে দেব না। আমার বুক থেকে ওকে কিছুতেই নিয়ে যেতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। আইনের কাছে আমার হাত পা বাঁধা মা, তবে আমি আপনাকে কথা দিচ্ছি, হীরা ভাইকে মুক্ত করার জন্য আমি সব ধরনের সহযোগিতা করব। চলুন হীরা ভাই। চলুন। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণাদি বিচার বিশ্লেষণ করে অত্র আদালত এই মর্মে সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি হীরা অবস্থার পরিপ্রেক্ষিতে অপরাধ কর্মের সাথে জড়িয়ে পড়ে, ইচ্ছার বিরুদ্ধে বাধ্য হয় অস্ত্র হাতে তুলে নিতে। হীরা সমাজে সুস্থ সুন্দরভাবে বাঁচার অঙ্গীকার করিলে হীরার মানবিক দিক বিবেচনা করে অত্র আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল।